ভয়ঙ্কর একটি রাত। আজকে এইরকমই একটি রাতের কথা আপনাদের কাছে তুলে ধরা হবে। theGolpo.com চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে গল্পটি থাকছে সেটি থাকছে একেবারে ছোট্ট একটি গল্প, যদিও বা ছোট গল্প আমার খুবই ভালো লাগে। যদি আপনাদেরও ভালো লাগে আমার চ্যানেল, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের গল্প শেষে জানাবেন আজকের এই ছোট গল্পটা আপনাদের কতটা ভয় লাগলো। শুরু হচ্ছে আজকের গল্প, ভয়ঙ্কর একটি রাত। আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। আমার মামাতো ভাই আমাকে প্রায়শই ওর বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করত। পড়াশোনা চলাকালীন আমরা একসাথেই দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাশ করি। কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল। ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদে আমরা দুজনে দিল্লিতে থাকি। তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই। মামাতো ভাই চাকরি পাওয়ার পর বিয়ে করেছে, তবে আমি এখনও বিয়ে ঠিয়ে কিছু করিনি, একেবারেই সিঙ্গেল। তবে হয়তো শীঘ্রই 4 হাত 1 হতে পারে। মামাতো ভাই বারবার এবারে অনুরোধ করে ফেলেছে যে অফিসে যদি 2-3 দিনের ছুটি থাকে তাহলে যেন তার বাড়িতে যাই। তার এই অনুরোধের জন্য আমি অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েই নিলাম। আমি মামাতো ভাইকে ফোনে বললাম কাল ওদের বাড়ি যাচ্ছি। সে তো শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। পরের দিন সকালে প্ল্যান হয় যে সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। মনে করলাম সন্ধেবেলায় রওনা হব, সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মা যথারীতি সাবধানতা বাণী দিতে থাকলো, তার সাথে একটি তাবিজও দিল। আমি তো এইসব দেখে অবাক। মা, তুমি সেই আগেকার দিনের মানুষই রয়ে গেলে। আর এইসব তাবিজ মাদুলিতে কে বিশ্বাস করে? এইসব জিনিসগুলো অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রশ্রয় দেয়। আর তুমি... কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করি। নে, তুই এটা হাতে বেঁধে নে। আর কি করা যায়, যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা হাতে পরে নিলাম। এবার আমি আর ড্রাইভার জীবন গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন রাত 8টা বাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি আমরা। এমনিতেই অমাবস্যার রাত, চারিদিক গাঢ় নিকষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটেই আমি বসেছিলাম। পুরো গাড়িটাই আমি আর জীবন ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে আর গাড়ি 100 থেকে 120 কিমি বেগে ছুটে চলেছে। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি ব্যাগ থেকে ফোনটা বার করে দেখলাম মা ফোন করছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতে মা জিজ্ঞাসা করলো, একা যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? তুমি চিন্তা করো না, আমি পৌঁছেই তোমাকে ফোন করে দেব, ঠিক আছে? এই বলে ফোনটা রেখে দিলাম। জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটা আমার খুব পছন্দের। গান শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। হঠাৎ করে জীবন এমনভাবে গাড়িটা ব্রেক মারলো যেন পুরো গাড়িটা উল্টে যাওয়ার জোগাড়। আরে আরে আরে, এটা কি হলো জীবন? এভাবে কেউ ব্রেক মারে? আরে আমার দোষ না ম্যাডাম, ওদিকে দেখুন। আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি 21 থেকে 22 বছরের একটি মেয়ে একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। মেয়েটির পরনে সাদা শাড়ি, শাড়ির আঁচল মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলোভাবে হাওয়ায় উঠছে। আমি ঠিক গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম, কি ব্যাপার,
আপনি এত রাত্রে এই শুনশান রাস্তায় বাচ্চাকে কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার শ্বশুর বাড়ি। দয়া করে আমাকে আপনারা আপনাদের সঙ্গে নিয়ে চলুন। দেখুন, আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। এই কথা বলতেই মেয়েটা আমার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। এদিক থেকে আবার জীবন বলে উঠল, ম্যাডাম, পিছনের সিট তো ফাঁকাই পড়ে আছে, এই রাস্তাতেই পড়বে ওর শ্বশুরবাড়ি, ছেড়েই দিন হয়। জীবনের কথা শুনে মেয়েটাকে আমি গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটাকে কোলে নিয়ে গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো। এরপর জীবন গাড়ি স্টার্ট করে দিল। কিছুক্ষণ পরে গাড়ির ভেতরে আমার আর জীবনের কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। একটু চাপা ও বিশ্রী আষ্টে গন্ধে গাড়ির ভেতরটা যেন মম করছে। আমরা আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে গাড়ির জানলাগুলো খুলে দিলাম। জীবন গাড়িটাকে রাস্তার এক ধারে দাঁড় করালো। হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে গাড়ির ঠিক পেছনের সিট থেকে। আমি আর জীবন একটু ভয়ে ভয়ে গাড়ির পেছনের সিটের দিকে তাকালাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা আমাদের নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, আমরা যে মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটা এখন একটা ভয়ানক দানবে পরিণত হয়েছে। সেই দানবটার বড় বড় হাত এবং সে হাতে বড় বড় ধারালো নখ, চোখগুলো পুরো একেবারে টকটকে লাল, যেন কোনো আগুনের গোলা। ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরছে তার। সারা শরীরে শ্যাওলা জাতীয় থকথকে পদার্থ লেগে রয়েছে। সে এক বিভৎস রূপ। আমি দেখলাম দানবটা সেই ছোট্ট বাচ্চাটার শরীর থেকে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে সেটা বলে বোঝানো যাবে না। এই দৃশ্য দেখে আমরা দুজনে প্রচণ্ড ঘামতে শুরু করলাম। আমার গলা থেকে যেন কোনো আওয়াজই বেরোলো না ওই মুহূর্তে। হাত পা যেন অবশ হয়ে গেছে। জীবন এই সব কিছু দেখে ভয় অজ্ঞান হয়ে গিয়েছে। আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম সেটা এখনো সে খেয়াল করেনি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, আমার মাথা কাজ করছিল না। আমি আরেকবার দানবটার দিকে তাকালাম। এবার দানবটার লাল চোখ পড়ে যায় আমার। এবার সে তার বিভৎস লাড়া জড়ানো চেহারা নিয়ে আমার দিকে তাকালো। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসছে। তখন তার ঠোঁটে একটা পৈশাচিক হাসি বিরাজ করছে। যখন দানবটা আমার অনেক কাছে চলে আসে তখন আমি দুই হাত দিয়ে আমার মুখ ঢাকলাম। আর ঠিক তখনই মায়ের দেওয়া সেই তাবিজটা থেকে একটা তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীল আলোর প্রভাবে সেই দানবটা আমার থেকে অনেকটা দূর সরে গেল। তারপর যা ঘটল তা অতি ভয়ঙ্কর। নীল আলোর প্রভাবে দানবের সারা শরীর থেকে মাংসগুলো ঝরে ঝরে পড়তে শুরু করলো। দানবটা একটি প্রচণ্ড হাড় হিম করা চিৎকার করে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে চায়। এবার দানবটা আরও একটি ভয়ঙ্কর চিৎকার করে উঠল। আমি দেখলাম দানবটার শরীরটা মাঝখান থেকে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সে এক ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য যা আমি জীবনে কোনো দিনও ভুলব না। এরপর দানবের সারা শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। ঘটনাটা ঘটার পর কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। ঘুমটা ভাঙল জীবনের কণ্ঠস্বরে।
আমি বাইরে চারিদিকে তাকালাম। সকালের সূর্য প্রথম কিরণ চারিদিকে আলোকিত করে তুলেছে। ঘুম থেকে উঠতেই জীবন কালকের সেই দানবটার কথা জিজ্ঞাসা করল। প্রায় সকাল 7টা নাগাদ আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। মামাতো ভাই আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে, তোর তো কাল রাতে পৌঁছানোর কথা ছিল, এত দেরি হলো কেন আসতে? তখন আমি আর জীবন কালকে রাত্রের ঘটনাটা সব খুলে বললাম। আমার মামাতো ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাতে আসছিলি, সেখানে প্রায় বছর 3 আগে একটা 21-22 বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক মিলে কুপিয়ে খুন করে, আর ওই পাশেই লাশটাকে নদীতে ফেলে দেয়। তখন থেকেই ওই এরিয়াতে মাচার আত্মা নাকি ঘুরে বেড়ায় লোকে বলে। সেই জন্য ওই হাইওয়ে দিয়ে রাত্রি 10টা-11টার পর আর কেউ যাতায়াত করে না। তোরা ওই হাইওয়ে সম্পর্কে জানতিস না বলে ওদিক দিয়ে আসছিলিস। ভাইয়ের এই কথাটা শুনে আমরা একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আজকে শুনছিলেন ভয়ঙ্কর একটি রাত। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক অবশ্যই করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকমই ভয়ের গল্প শুনতে কিন্তু আমার চ্যানেলকে ফলো করো। আর একটা কথা, এরপর যদি খালি রাস্তায় অচেনা অপরিচিত লোক আপনাদের থেকে লিফট চায় তাহলে কিন্তু সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।